ওর বাদ পড়াটা আমার কাছে মনে হয়েছে এটা মানে ক্রিকেটিং ব্যাপারের থেকে আমার মনে হয় অন্য কিছু কাজ করেছে, মানে লাইকিং, পার্সোনাল লাইকিং, ডিসলাইকিংস। একটা কথা হলো দলটা কেমন হয়েছে, আমার মনে হয় এই দল সাকিব যদি ইনজুরিতে পড়ে বা খেলতেই না পারে, তার রিপ্লেসমেন্ট কে? মেহেদী মিরাজকে কিন্তু আপনি যখন খুশি যেখানে খুশি কিন্তু খেলিয়েছেন এবং সে কিন্তু ভালো করে বেরিয়েছে। আমি আসলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিয়ে সাইফুদ্দিন থাকলো না, সেখানে হয়তো মিরাজকে রাখা যেতে পারতো। মিরাজ, শান্ত, সাইফুদ্দিন তিন বন্ধু একই সাথে খেলেছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজকে টি-20 বিশ্বকাপে না রাখার কারণে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা এবং সেই সাথে বিশ্লেষকরা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে নিয়ে একের পর এক সমালোচনা করে যাচ্ছেন এবং সেই সাথে তারা নানা প্রশ্ন তুলে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, তাহলে কি টি-20 বিশ্বকাপে পক্ষপাতিত্ব করে বাংলাদেশের স্কোয়াড তৈরি করা হয়েছে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ বেশ কিছু সমালোচনা করেছেন। অন্যদিকে টি-20 বিশ্বকাপে সাকিব আল হাসানের ইনজুরি যদি হয় তাহলে ব্যাকআপ কে রয়েছে? দর্শক বন্ধুরা, মেহেদী হাসান মিরাজ যেখানে যে কোনো পজিশনে খেলতে পারে, সেখানে মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটারের 17 জনের মধ্যে জায়গা হয় না। আসলে কি চলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ওর বাদ পড়াটা আমার কাছে মনে হয়েছে এটা মানে ক্রিকেটিং ব্যাপারের থেকে আমার মনে হয় অন্য কিছু কাজ করেছে, মানে লাইকিং, পার্সোনাল লাইকিং, ডিসলাইকিংস। একটা কথা হলো দলটা কেমন হয়েছে, আমার মনে হয় এই দলটা মনে হচ্ছে চিন্তাভাবনা করেই করেছে। মানে আমরা লাস্ট 2-3 বছর দল নিয়ে যেই সার্কাস দেখেছি, ওই সার্কাসটা হয় না এবার। বাট হয় কি, দল করতে কিন্তু সবসময় একটা কিছু মানে এদিক সেদিক সবার সাথে মিলবে না, বাট এই দলটাতে কিন্তু সব কিছু মিশেল আছে। ইউ হ্যাভ রাইট আর্ম অফ স্পিনার, লেফট আর্ম স্পিনার দুইটা, একটা লেগ স্পিনার আছে, রিস্ট স্পিনার, তার সাথে ওপেনিং ব্যাটসম্যান 3টা আছে, পেস বোলার 4 জন আছে। সো ওভারঅল দলটা কিন্তু আমার মনে কম্বিনেশন ওয়াইজ ইজ নট ব্যাড। মানে লুকিং অ্যাট দ্য আমাদের যেই রিসোর্সেস আছে বা যেই প্লেয়ার আছে সেটা বিবেচনা করলে দলটা একদম খারাপ হয়নি। এখন তোমার সেকেন্ড কোশ্চেন, কেমন করবে দল? আসলে হয় কি, মাত্র দলটা তৈরি করেছে। আমি আশা করব টি-20 কিন্তু আমাদের সবচেয়ে স্ট্রঙ্গার ফরম্যাট না। আসলে টি-20 তুমি যদি অন্য দলগুলোকে দেখো, ওদের যে পাওয়ার হিটিং, ওরা যেই পর্যায়ে গেছে ব্যাটিং বোলিংয়ে, তো সেই দিকে কিন্তু আমরা পিছিয়ে আছি বলতে হবে। বোলিং নিটা হয়তো ভালো, কিন্তু ব্যাটিংটা আসলে আমার মনে হয় যে ওইরকম করে আসলে মানে ক্লিক করে নাই, ফর্মে নাই। তবে হয় কি, যেহেতু শর্ট ফরম্যাটের খেলা, এই শর্ট ফরম্যাটে যে কোনো একটা মানে যদি ফর্মে আসে প্লেয়াররা, তাহলে আমার মনে একদম খারাপ করবে না, আমার ধারণা আর কি। তবে একটা জিনিস আমার মনে হয়েছে যে মানে সাইফুদ্দিন, আমরা সবাই আলোচনা করেছি, আমার কাছে মনে হয়েছে সাইফুদ্দিনের বাদ পড়াটা একটু অস্বাভাবিক। কারণ যেহেতু আমরা এমন একটা কন্ডিশনে খেলবো, আমরা খেলতে যাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড আমেরিকা, যারা কিন্তু খুব, ওয়েস্ট ইন্ডিজ এ ক্রিকেটিং নেশন, বাট আমেরিকা কিন্তু মাত্র শুরু করেছে। ওদের উইকেটটা কীরকম হবে আমরা কিন্তু সবাই জানি না। আর সাইফুদ্দিন ইজ এ বোলার যে কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে বোলিংয়ে, মানে সে কিন্তু স্লো বল, ডেথ ওভার বোলিং করতে পারে। ইভেন সে মানে ইনজুরির পরে তারপর যখন ফিরে আসলো তখন কিন্তু সে ভালো বল করেছে। আমি বলবো যে ওর স্ট্যান্ডার্ডে 4 ম্যাচে 8 উইকেট, প্রবাবলি আ লিটল বিট অফ এক্সপেন্সিভ ছিল, বাট হোয়াট ডু এক্সপেক্ট, অন্যরা তো এর চেয়েও এরকমও করে নাই। সো ওর বাদ পড়াটা আমার কাছে মনে হয়েছে এটা মানে ক্রিকেটিং ব্যাপারের থেকে আমার মনে হয় অন্য কিছু কাজ করেছে, মানে লাইকিং, পার্সোনাল লাইকিং, ডিসলাইকিংস। তো আমাদের এটা তো আমরা দেখে আসতেছি লাস্ট 3-4 বছর থেকে, মানে এই পার্সোনাল লাইকিং ডিসলাইকিংটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে টিম বানানোর ক্ষেত্রে। আমি ওকে পছন্দ করি, এক্স ওয়াইকে পছন্দ করে, জেড ডাব্লিউকে পছন্দ করে। সে এই জিনিসটা যদি আমরা যদি মনে করি দেশটাকে যদি আমরা সবার উপরে ধরি, যে দেশ ধরে আমরা টিমটা বানাই, তাহলে কিন্তু এগুলো আসবে না। সাইফুদ্দিনের আই এম শিওর থ্রু আউট দ্য টুর্নামেন্ট সাইফুদ্দিন অভাবটা ফিল করবে, বিকজ হি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ বোলার। ইনজুরিতে ফিরে আসছে এবং সেটা প্রুভ করেছে। চিফ সিলেক্টর একটা কথা বলেছে, তার যেরকম করে ডেথ ওভার ইয়র্কারটা দেখতে পাই নাই, এটা খুব একটা হাস্যকর লেগেছে আমার পার্টিকুলার একটা ছেলে ইনজুরি পরে আসার পরে তারপরে তার কাছ থেকে এত কিছু আশা করা ঠিক হয়নি। সো ওভারঅল মিলিয়ে আমি আশা করব ভালো করবে টিম, বাট ফার্স্ট রাউন্ডটা ক্রস করা উড বি ভেরি ডিফিকাল্ট। তারপর হয়তো বা ইফ উই ক্যান ক্রস দ্য ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে যেতে পারি, তাইলে আমার মনে হয় যে আমাদের কিছুটা ভালো আশা করতে পারি পুরো ওয়ার্ল্ড কাপ থেকে। আমরা জানি যে তাসকিন তো
জুনের আগে খেলতে পারছে না, রাইট? এটা আমরা তার সাথে আমরা একটা ছেলে হাসান মাহমুদকে আমরা ট্রাভেল করাচ্ছি, আর ধ্রুব আছে মনে আরেকটা রিজার্ভে। তো আমাদের 17 জন প্লেয়ার আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জিনিসটা খুব একটা বেশি হবে না। আমি আশা করি এবার সিমারদের থেকে স্পিনাররা বেটার করবে, আমার ধারণা। বিকজ এটা একটু আন্ডার প্রিপেয়ার্ড উইকেট হতে পারে, উইকেট একটু স্লোর দিকে থাকতে পারে। বিকজ আমরা যে ওয়েস্ট ইন্ডিজের যেই ইয়েটা ছিল, মানে ওদের যে ব্যাকগ্রাউন্ড, ওদের যেই হেরিটেজ ছিল, যে সাবাইনা পার্ক জামাইকাতে আমরা জানি বাউন্সি উইকেটে খেলা হইতো, কিন্তু ওগুলো কিন্তু এখন দেখা যায় না। তো সেই দিকে বিবেচনা করলে আমার মনে হয় স্পিনাররা ম্যাক্সিমাম দেশে কিন্তু অনেকগুলো স্পিনার নিয়েছে। সো ওইটা আমার মনে হয় একটা ভালো চান্স হবে। সেক্ষেত্রে সিমারদের তো সম্ভাবনা, মানে আই এম শিওর ম্যাক্সিমাম 3টা সিমার খেলবে এক ম্যাচে। মেহেদি মিরাজ ইজ এ গুড প্লেয়ার, আনডাউটেডলি টেস্ট এন্ড ও ওয়ানডের এসেনশিয়াল প্লেয়ার, বাট আই থিঙ্ক শেখ মাহাদি ইজ এ বেটার বোলার ফর T20 ক্রিকেট। সো সামটাইম অ্যাজ সেখানে কেন সাইফুদ্দিন থাকলো না? সেখানে হয়তো বা মিরাজকে রাখা যেতে পারতো। মিরাজ, শান্ত, সাইফুদ্দিন 3 বন্ধু একই সাথে খেলেছেন 2016 যুব বিশ্বকাপ। 8 বছর বাদে আমেরিকায় T20 বিশ্বকাপে জাতীয় দলের কাপ্তানিতে শান্ত। স্কোয়াডেই জায়গা হয়নি সাইফুদ্দিন আর মিরাজের। এ নিয়ে যত আলোচনা ক্রিকেট আঙ্গনে, বিশেষ করে ফেনী এক্সপ্রেসের বাদ পড়াটা অবাক করছে অনেককেই। সাইফুদ্দিনের উপরে আমারও কনফিডেন্ট অনেক ছিল, যে কারণ এই ফরম্যাটে ভালো করেছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার, হি নোজ কী করতে হবে। 17 জনের হিসাবটা করা হলে আমেরিকা যাচ্ছে, সেইখানে কেন সাইফুদ্দিন থাকলো না? 5টা ও তো পুরো জিম্বাবুয়ে টিমের সাথে ছিল, হঠাৎ করে হাসানকে আবার কিনে নিয়ে যেত না। মানে এইটা আমি একটু বেট সারপ্রাইজ, যে আদার দেন দ্যাট আমার মনে হয় ঠিক আছে। আর আফিফের ব্যাপারটাও আমি বেট সারপ্রাইজ, যে কোনো ম্যাচই খেললো না, বাদ পড়ে গেল, আবার তাকে 17 জনের একটা ট্যুর করালো। মানে সেখানে হয়তো বা মিরাজকে রাখা যেতে পারতো। খালেদ মাহমুদ সুজনের অধীনে মানে আবাহনীর টিমে তানজিম সাকিবও খেলেছেন, মোহাম্মদ সাইফুদ্দিনও খেলেছেন। আপনি যদি মানে নির্বাচক হতেন, আপনি কাকে নিতেন? না, দুজনই সেরা। আমার মনে হয় যে সাইফুদ্দিন একরকম বোলার, তানজিম সাকিব একরকম বোলার। সাকিব ইজ ভেরি এগ্রেসিভ বোলার, আমি সবসময় ওকে দারুণ পছন্দ করি। মানে ওর এগ্রেসিভনেস আমাকে সবসময় মানে আলাদা করে ইন্সপায়ার করে, সত্যি কথা বলতে। আমার মনে হয় যে তাসকিন এবং সাকিব অনেকটা একরকমের। এবং সাইফুদ্দিন ইজ এ উইকেট টেকার। আমি মনে করবো সাইফুদ্দিন আমার টিকের আবুনিতে যদি আপনি বলেন, আবুনিতে সাইফুদ্দিন এত বছর ধরে খেলছে এবং প্রতি বছরই পারফর্ম করে, এবং দ্য ভেরি হ্যান্ডি প্লেয়ার। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে T20 বিশ্বকাপে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টদের এমন বরাডুবির কারণে T20 বিশ্বকাপেও বাংলাদেশ কী করবে সেটাই এখন দেখার পালা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সাইফুদ্দিন এবং মেহেদি হাসান মিরাজকে T20 বিশ্বকাপে না রাখার কারণে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা এবং সেই সাথে বিশ্লেষকরা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টদেরকে নিয়ে একের পর এক সমালোচনা করে যাচ্ছেন এবং সেই সাথে তারা নানা প্রশ্ন তুলে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, তাহলে কি T20 বিশ্বকাপে পক্ষপাতিত্ব করে বাংলাদেশের স্কোয়াড তৈরি করা হয়েছে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল